জুলাই আন্দোলনে চানখারপুলে 6 জনকে হত্যা, ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 3 জনের মৃত্যুদণ্ড, 5 জনের নানা মেয়াদে সাজা। সংসদ নির্বাচনের বাকি নেই খুব বেশি দিন, ভোটারদের মন জয়ে তাই ব্যস্ততা চরমে। ভোট থেকে মধ্যরাত দেশ জুড়ে উৎসব আমেজ। একটি গোষ্ঠী ধর্মীয় বিশ্বাস এবং আবেগকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে, অভিযোগ বিএনপির। জামায়াতের নেতৃত্বে সরকার গঠন হলে দেশে উন্নয়নের বিপ্লব ঘটবে বললেন দলটির আমির। 1 বছরের মধ্যে সিন্ডিকেট ভাঙার আশ্বাস। জাতীয় নির্বাচন এবং গণভোটের ফল ঘোষণা একসঙ্গে, জানালো নির্বাচন কমিশন। দেশের মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো শুরু। এবং দেশের নির্বাচনে বিদেশিদের দৌড়ঝাঁপ ভালো চোখে দেখছেন না বিশ্লেষকরা, রাজনীতিকদের সোচ্চার হওয়ার তাগিদ। ভোটের প্রচারণার 5ম দিনে রাজধানীতে ভোটারের দুয়ারে ছুটছেন প্রার্থীরা। সকাল থেকে রাজধানী সহ সারা দেশে চলছে এই প্রচারণা। রাজধানীতে প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হামলা পাল্টা হামলার অভিযোগ এনেছেন। কেউ কেউ অভিযোগ করেছেন নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে ব্যর্থ হয়েছে। দেশের ক্ষমতায় পালাবদল হলেও দুর্নীতি চাঁদাবাজির চিত্র একই আছে বলেও অভিযোগ করা হয়। এত অনিয়মের অভিযোগের মধ্যেই ভোটারের মন জয়ের চেষ্টা করছেন সবাই, দিচ্ছেন প্রতিশ্রুতি। অনেক পরিচিত মানুষের সাথে দেখা হচ্ছে, শুভকামনা জানাচ্ছেন। মার্কাটা ফুটবল মার্কা, সেটা নিয়েও অনেকে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং এলাকার যে সমস্যাগুলো আছে আমাদের ইশতেহারে সেগুলো প্রতিফলিত হয়েছে সেটাও অনেকে জানাচ্ছেন। সব মিলিয়ে খুব ভালো সাড়া পাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি। আপনারা আগামী 12 তারিখে যে ইলেকশন রয়েছে সেই ইলেকশনে হ্যাঁ ভোটের মাধ্যমে এবং শাপলাকলিতে ভোট দেওয়ার মাধ্যমে ঢাকা 8-এ তাদের পুরাতন ব্যবস্থা বন্ধ করে দিবেন। কিছু কিছু দলের কিছু কিছু প্রার্থীর বেফাস মন্তব্য এবং কুরুচিপূর্ণ অসৌজন্যমূলক মন্তব্যের কারণে এটা অনেকের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ভোটারদের মধ্যে। পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক থেকে 5ম দিনের ভোটের প্রচারণা শুরু করেছেন ঢাকা 6 আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ খান এবং সেই সাথে আমাদের সাথে রাজধানীর উত্তরার বিএনএস সেন্টারে জরুরি সংবাদ সম্মেলনে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আচ্ছা, শুভর কাছে এই মুহূর্তে আমরা যাব, ভিক্টোরিয়া পার্ক থেকে তিনি আমাদের সাথে যুক্ত হবেন। শুভ, প্রচারণা কেমন চলছে, সেই সাথে প্রার্থীরা কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রত্যাশা কি ভোটারদের, শুনবো। আসলে এই মুহূর্তে রয়েছে পুরান ঢাকা 6 আসনে কলতা বাজারে, যেখানে সকাল থেকে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা 6 আসনের ইশরাক হোসেন তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, গণসংযোগ চালাচ্ছেন, দিচ্ছেন ভোটারদের প্রত্যাশা। আমাদের সাথে কিন্তু তিনি যুক্ত রয়েছেন। কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা সেসব বিষয় নিয়ে কথা হবে। সকাল থেকে আপনি মাঠে রয়েছেন এবং 22 তারিখ থেকে ভোটের প্রচারণা শুরু হয়েছে। কেমন দেখছেন আসলে প্রচারণা এবং লেভেল ফিল্ড আসলে কেমন? ধন্যবাদ। আমরা প্রচারণায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে এটা সম্পন্ন করছি। এখানে লেভেল প্লেয়িং ফিল্ডও রয়েছে এবং আমি মনে করি যে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান। আমাদের এই ঢাকা 6 আসনের কথা আমি বলতে পারি, কোনো ধরনের সমস্যা আমরা দেখছি না। তো আমরা আশাবাদী যে একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের অধিকার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত লাভ করবে। ঢাকা 6 আসনের রাস্তাঘাট আসলে অনেক সমস্যা রয়েছে, আপনি বলেন আসলে এই সব বিষয় নিয়ে কি কাজ করবেন বা কি প্রতিশ্রুতি দিচ্ছেন? আমরা এখন সবচেয়ে বড় যে সমস্যাটি এই এলাকার জনগণ তারা ফেস করছে সেটা হলো গ্যাসের সংকট। এই গ্যাসের সংকটটা আমি যেখানেই যাচ্ছি পুরুষ নারী নির্বিশেষে সবাই এই অভিযোগটা করছে। তো আমরা তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি। ইতিপূর্বে আমি কয়েকটি এলাকার সমস্যা কিছুটা সমাধান করতে পেরেছি, কিন্তু পুরোপুরি করতে পারি নাই। তো এটা আমার 1 নম্বর অগ্রাধিকার পাবে। এর পাশাপাশি আগামী বর্ষা মৌসুমের আগে আমরা এখানকার ড্রেনেজ সিস্টেমগুলোকে সচল করতে চাই এবং দীর্ঘদিন রাস্তাঘাটগুলো মেরামত না হওয়ার ফলে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর পাশাপাশি দীর্ঘমেয়াদে আমরা এখানকার বর্জ্য ব্যবস্থাপনাটা নতুন করে ঢেলে সাজাতে চাই, যাতে করে এখানে রাস্তাঘাটে নোংরা ময়লা আবর্জনা না পড়ে থাকে এবং সেখান থেকে কোনো রোগ জীবাণু
ছড়িয়ে সেখানে কোনো যাতে রোগ মানুষ যাতে অসুস্থ না হয়ে পড়ে সেই বিষয়টাও আমরা লক্ষ্য রাখবো এবং সার্বিকভাবে আমাদের যে বসবাসের পরিবেশ সেটা অত্যন্ত অবসবাসযোগ্য আমি বলতে চাই। তো এগুলাকে আমরা আরও উন্নত করার জন্য আমি আমার ভূমিকা রাখবো ইনশাল্লাহ। যে বিভিন্ন দলের প্রার্থীরা পাল্টাপাল্টি অভিযোগ করছেন একজনের বিরুদ্ধে আর একজন, আসলে এই বিষয়টা কিভাবে দেখছেন এই সময়ে? আমি এটা দুঃখজনক মনে করি, কারণ 24-এর গণ অভ্যুত্থানের পরে এটাই তো আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল। বিশেষ করে সাধারণ যারা ভোটার তারা কিন্তু এগুলো পছন্দ করে না, যে কাদা ছোড়াছুরি এবং একে অপরকে নিকৃষ্ট নোংরা ভাষায় কথা বলা এবং কুরুচিপূর্ণ মন্তব্য করা। কিন্তু আনফরচুনেটলি এটা আমাদের প্রতিপক্ষ দল বিশেষ করে এটা করে আসছে। তো আমি সবাইকে অনুরোধ জানাবো এটা যাতে তারা করা থেকে বিরত থাকে। জি, আপনারা দেখছিলেন যে আমরা পুরান ঢাকা 6 আসন থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের কাছ থেকে। তার যে নির্বাচনী প্রতিশ্রুতি, সাধারণ ভোটারদের যে প্রতিশ্রুতি, সে বিষয় নিয়ে কথা হয়েছিল। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। শুভকে ধন্যবাদ। সেই সাথে আমাদের আরেক সহকর্মী আমাদের সাথে যুক্ত হবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা করেছেন ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি। জনসংযোগ করছেন, যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। সেখানে আমাদের সহকর্মী আছেন সানি আহমেদ। যাব তার কাছে। সানি, আমাদেরকে জানাবেন প্রচারণা কেমন চলছে সেখানে? পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে প্রার্থী থেকে শুরু করে ভোটাররা সবাই একটা উৎসবমুখর পরিবেশ এখানে বিরাজ করছে। এই মুহূর্তে আমার সাথে একজন ঢাকা 18 আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি রয়েছেন। আমরা জানবো তার কেমন প্রচারণা চলছে, একই সাথে তার অভিপ্রায়, এবং তিনি বলছিলেন যে তাকে কিছু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাকে থ্রেট দিচ্ছে, সেই বিষয়ে যদি। আচ্ছা দেখেন, আমি যেটা বলছিলাম, আমাকে ডিরেক্টলি কেউ থ্রেট দিচ্ছে না, তবে বিভিন্ন মারফতে বিভিন্ন মানুষ আসলে আশঙ্কা প্রকাশ করছে এবং তারা ফিল করছে যে আমার থ্রেট আছে, শঙ্কা আছে, এবং আমাকে বলছে যে ভাই এই এলাকায় এখন আসার দরকার নাই, এলাকায় আসলে হচ্ছে এরকম একটা ঝামেলা তৈরি হতে পারে, এখনও ফ্যাসিস্টের দোসররা এখানে রয়ে গেছে, আবার কয়েকটা দলের সাথে তারা আবার মিলেমিশে একাকার হয়ে গেছে এবং তারা হচ্ছে ফ্যাসিস্টকে পুনর্বাসন করে হচ্ছে আপনাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। সো আপনারা মানে যারা এখানের যারা সাধারণ নাগরিক আছে, ভোটার আছে, তারা এখন এইগুলো নিয়ে টেনশন করতেছে। তো আমাদের তো হচ্ছে এখন কনসার্নটা আমাদের জানার চাইতো, আমরা তো ভাই কবে শহীদ হয়ে গেছি, আমরা তো সেই জুলাইতে হচ্ছে রাস্তায় নামছি, আমি হয়তো তারও আগে। আপনারা জানেন রেল আন্দোলন থেকেই হচ্ছে আমরা রাস্তায় নেমে গেছি, যাতে হচ্ছে ধরেন আল্লাহর নামে নেমে গেছি। তো আমাদের নিয়ে টেনশন নেই, কিন্তু টেনশন হচ্ছে আমাদের যারা ভোটার বা আমাদের যারা ভাইয়েরা আছে, আমাদের যারা সহযোদ্ধা আছে, স্থানীয় বাসিন্দারা যারা আছে, এনারা ঠিকমতো ভোট কেন্দ্রে যেতে পারবে কি না। হ্যাঁ, এটা হচ্ছে টেনশনের বিষয়। আমরা হচ্ছে ওরকম নিরাপত্তা তাদের নিশ্চিত করতে চাই, যাতে তারা নিরাপত্তার সাথে নিশ্চিন্তে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, তাদের ভোটাধিকার যাতে নিশ্চিত হয়, কেউ যেন কেন্দ্র দখল করতে না পারে। ধন্যবাদ। তো শুনছিলাম প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি যে তার ভোটারদের কাছে যাচ্ছেন, দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন এবং একটি উৎসবমুখর পরিবেশের কথা তিনি জানাচ্ছেন। প্রচারণা চলছে। সানি, ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে বইছে উৎসবের হাওয়া। ভোটারদের কাছে টানতে সকাল থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে চলছে জনসভা, পথসভা এবং গণসংযোগ। পাড়া মহল্লার অলিতে গলিতে এখন কেবলই ভোটের গুঞ্জন। রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের পদচারণায় মুখর জনপদ, আর সব প্রার্থী ভোটারদের দুয়ারে গিয়ে দিচ্ছেন উন্নয়নের বিশদ প্রতিশ্রুতি। কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকে গণসংযোগ করছেন তারা। ভোটের পরিবেশ সুষ্ঠু এবং উৎসব মুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের। দিনরাত সমান তালে জনসংযোগের কারণে ভোটারদের মধ্যেও আলোচনা এবং আগ্রহ বাড়ছে নির্বাচন নিয়ে। দলের মধ্যে কিছু খারাপ লোক আছে যারা নিজেদের মধ্যে বিভেদ তৈরি করতে চায়, নিজের লোক ফেলে পালিয়ে যায়। এমন নেতা বিএনপি চায় না, মন্তব্য দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সকালে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নের নির্বাচনী সভায় এসব কথা বলেছেন তিনি। মির্জা ফখরুল বলেন, অন্যবারের চেয়ে এবারের নির্বাচন একটু অন্যরকম। 15 বছরের মতো প্রকাশের সুযোগ পাওয়া যায়নি। যারা ভোট দিতে চেয়েছে তাদের মামলা দিয়ে জেলে দিত আওয়ামী লীগ। এবার নির্বিঘ্নে সবাই ভোট দিতে পারবে বলে আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। নির্বাচনী গণসংযোগে মির্জা ফখরুল দেশ এবং এলাকার সার্বিক উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দেন। দলটা আমার দেশে বিশ্বাস করে না, স্বাধীনতাতে বিশ্বাস করে না, তার কাছে আমি ভোটটা দিই দেশটা কি সর্বনাশ করবো নাকি? করবো না, তাই না? এই কথাটা আমাদেরকে বুঝতে হবে।
আমরা 1971 সালকে সব সময় মাথা উঁচু করে রাখতে চাই, কারণ ওইটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব। নির্দিষ্ট একটি গোষ্ঠী ধর্মীয় বিশ্বাস এবং আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তাতে ভোটের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ এবং সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে, এমন অভিযোগ বিএনপির। রাজধানী গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন মুখপাত্র মাহাদি আমিন। তার অভিযোগ, নির্বাচনী প্রচারণায় একটি গোষ্ঠীর বিভিন্ন কর্মকাণ্ড আইন ভঙ্গ ছাড়াও নষ্ট করছে সুষ্ঠু পরিবেশ। দ্রুত নির্বাচন কমিশনকে এসব বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এছাড়া আগামীকাল দলের চেয়ারম্যান তারেক রহমান ময়মনসিংহ এবং গাজীপুরের জনসভায় বক্তব্য রাখবেন বলে জানানো হয়েছে। তার সমাবেশগুলোতে ব্যাপক লোক সমাগম হওয়ায় নির্ধারিত সময়ে পৌঁছানো যাচ্ছে না বলেও মন্তব্য করেন মাহাদি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা এবং তাদের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকেরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। তাই আমরা দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। জামায়াতের নেতৃত্বে সরকার গঠন হলে দেশে উন্নয়নের বিপ্লব ঘটবে, এমনটা দাবি জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের। সকালে কুষ্টিয়ার নির্বাচনী প্রচারণায় জনসভায় তিনি এসব কথা বলেছেন। বলেন, 5ই অগস্টের পর অনেকে মামলা, বাণিজ্য, দখলদারি এবং চাঁদাবাজি করেছে। জামায়াত ক্ষমতায় গেলে সিন্ডিকেটের কবল থেকে বাজার রক্ষা, নদী বাঁচিয়ে দেশের কৃষিকে সমৃদ্ধ করবে। চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করার মাধ্যমে 1 বছরের মধ্যে দেশের সিন্ডিকেট ভেঙে চুরমার করার আশ্বাস দেন তিনি। উত্তরবঙ্গের নদীগুলোর মতো কুষ্টিয়ার নদীগুলোকেও খুন করা হয়েছে উল্লেখ করে বলেন, নদীর নব্যতা ফিরিয়ে আনতে কাজ করবে তার দল। এরপর মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং ঝিনাইদহে সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতের আমির। আমরা ইনশাআল্লাহ নদী বাঁচানোর মধ্য দিয়ে এই অঞ্চলের সংগ্রাম আমরা শুরু করব ইনশাআল্লাহ। যোগাযোগ উন্নত করা, 2 নম্বর হচ্ছে সিন্ডিকেট ভেঙে একদম চুরমার করে দেওয়া। এই 3টা কাজ আমরা সফলভাবে যদি আল্লাহ তাআলার সাহায্য করতে পারি, আমরা বিশ্বাস করি 1 বছরের ভিতরে বাংলাদেশের মানুষ লক্ষণীয় পরিবর্তন দেখবে ইনশাআল্লাহ। ঋণ খেলাপিরা যেন নির্বাচনে অংশ নিতে না পারে সেজন্য ব্যবস্থা নিচ্ছে কমিশন। তবে নিজে ঋণ নেয়নি অন্যের গ্যারান্টারদেরকে আইন অনুযায়ী ভোটে অংশ নেবার অনুমতি দেওয়া হয়েছে। দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। তিনি বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো চাপ নেই, তাই স্বাধীনভাবে কাজ করছে কমিশন। নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড রক্ষার জন্য কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে আজ থেকে দেশের বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। গণভোট এবং জাতীয় নির্বাচনের ফল একসাথে প্রকাশ হবে বলে জানিয়েছেন কমিশনের সচিব আক্তার আহমেদ। দেশে বিদেশে পোস্টাল ব্যালটে ভোট গণনার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে। কূটনীতিকদের সাথে নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিং এসব কথা জানান তিনি। ঋণ খেলাপি যারা, তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশন অত্যন্ত সচেষ্ট। কিন্তু ঋণ খেলাপি এর ব্যাপারে নির্বাচনে অংশগ্রহণ গ্যারান্টরের পারবে। এখানে দেখা গেল যে অধিকাংশ লোক আসছে গ্যারান্টর, আমরা সুপ্রিম কোর্টের ওই রুলিংটা দেখে তাদেরকে আমরা বলেছি, তাদেরকে বৈধ করেছি। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে। কেন্দ্রের রেজাল্ট গ্রহণ সময় মতনই হয়ে যাবে, 3 থেকে 3.5 ঘন্টা বা 4 ঘন্টা উঠতে। রিটার্নিং অফিসারের কাছে প্রবাসীদের ভোটের যে কেন্দ্রগুলো, সেখানে আপনার গণনার সময় বেশি লাগবে। জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 জন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলায় আসামি 8 জন, বাকিদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। তবে রায়ে খুশি নয় প্রসিকিউশন, আপিল করার কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। 24-এর আন্দোলনের সময় রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা ছিল অন্যতম আলোচিত ঘটনা। এই হত্যাকাণ্ডে আনাস একটি আলোচিত নাম। মায়ের কাছে মর্মস্পর্শী চিঠি লিখে আন্দোলনে যান শিক্ষার্থী আনাস। আমার ছেলের যেন আত্মার শান্তি হয়, যে উনি কি কষ্ট করে মারা গেছে, কিভাবে
এই ঘটনা নিয়ে ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলা করে প্রসিকিউশন। এতে আসামি করা হয় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ৮ পুলিশকে, যার মধ্যে হাবিবুর রহমান সহ পলাতক ৪ জন। ৬ মাসের বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার এই মামলার রায় ঘোষণা হয় ট্রাইব্যুনাল ১ থেকে। ৮ আসামির মধ্যে কারাগারে থাকা ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া ইমরুলের ৬, আরশাদের ৪ ও কনস্টেবল সুজন, ইমন ও নাসিরুলের ৩ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। রায়ে খুশি হতে পারেনি প্রসিকিউশন। পরিপূর্ণ ন্যায় বিচার হয়নি বলে আপিল করবেন তারা। এই ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন, বাকি ৩ জন কনস্টেবলকে ৩ বছর করে সাজা দেওয়া হয়েছে। তাদের অপরাধ প্রমাণিত হওয়ার পরে সাজা অল্প হওয়াটা এটা ন্যায় বিচারের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে আমরা মনে করছি। রায় সন্তুষ্ট নয় আসামি পক্ষ। রায় যৌক্তিক হয়নি। প্রমাণ থাকা সত্ত্বেও এই সাজা শহীদ পরিবারের জন্য বৈষম্য উল্লেখ করে তা প্রত্যাখ্যান করা হয়। ফিজিক্যালি হোক, যেভাবেই হোক, যারা সংশ্লিষ্ট প্রত্যেকের আমরা সর্বোচ্চ রায় চাই। প্রত্যেকটা আসামির যেন সর্বোচ্চ শাস্তি হয়, বিচার হয়। এটি জুলাই অভ্যুত্থানের প্রথম মামলায় দ্বিতীয় রায়। এই রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন ১৭৭, ঢাকা 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছি ঢাকা জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন ঢাকা 4 সংসদীয় আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী। আমরা তার সাথে একটু কথা বলবো। তা আপনি তো এই আসনে দলের পক্ষ থেকে নির্বাচন করছেন, তো নির্বাচনের কেমন পরিস্থিতি, সাধারণ মানুষ আপনাকে কেমন সাড়া দিচ্ছে? ধন্যবাদ ডিবিসি টিভিকে আজকাল আমাদের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমরা তো গণসংযোগ আছি, গলিতে গলিতে রাস্তাঘাটে সব জায়গায় আমরা যাচ্ছি মানুষের কাছে। আলহামদুলিল্লাহ, কারণ আপনারা জানেন যে জুলাইয়ের যে বিপ্লবের ইসে প্রথমে আমরা শাহবাগে আমাদের ইসলামী আন্দোলন ওখানে বড় ভূমিকা রাখছে। তা আমাদের খুব মাশাআল্লাহ এই আমরা যত অলিগলি রাস্তাঘাটে দোকানপাটে সাধারণ জনগণ, শ্রমিক, শিক্ষক, টিচার, ছাত্র, যুবক, ব্যবসায়ী সবাই মাশাআল্লাহ একটা ভালো সাড়া পড়ছে। তারা বলে যে আমরা এই ধরনের একটা পরিবর্তন, নূতনত্ব চাই। আমরা তো সব দেখছি, এবার আমরা একটা আপনাদের ইসলামের পক্ষের বাক্স আমরা এদিকে ইনশাআল্লাহ সবাই আপনাদেরকে ভোট দিয়ে জয় করব। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা, আপনারা কোনো হুমকির মুখে আছেন? মোটেই নাই, আমাদের দেখতেছি লেভেল ফিল্ড মোটেই আমরা দেখতেছি না বাস্তবে। শুধু তারা বলে যারা নির্বাচনে আছে ইসি সহ তারা বলে যে লেভেল প্লেইং ফিল্ড হয়েছে, আসলে আমরা বাস্তবে তা দেখতেছি না। আপনারাও সাংবাদিক, আপনারাও দেখেন সেই পরিবেশ কিন্তু হয় না। মানে প্রচারণা চালাতে কোনো বাধার মুখে পড়ছেন কিনা? প্রচারণা চালাতে এখনো সেইভাবে প্রকাশ্য না, তবে কিছু গোপনে মাসেলম্যানরা তারা একটু ভয়ভীতি দেখায়, এই ওখানে যাইস না, তাহলে কিন্তু আমরা যদি এমপি হই তাহলে কিন্তু তোদের শিক্ষা দেবো, আমাদের কর্মীদেরকে ভয়টা দেখায়। আপনারা যদি নির্বাচিত হন তাহলে আসলে আপনাদের পরিকল্পনাটা কি এই আসনের? আমরা নির্বাচিত হইলে ঢাকার এই যে শ্যামপুর কদমতলী সবচেয়ে অবহেলিত, এখানে জলাবদ্ধতা, এখানে গ্যাস নাই, এখানে কিশোর গ্যাং আছে, এখানে মাদকের সয়লাভ চলতেছে, এখানে কোনো আপনার শ্যামপুরে কোনো ভালো কলেজ ইউনিভার্সিটি নাই, আপনার মেডিকেল নাই, তারপরে কোনো খেলার মাঠ নাই, ওই ধরনের উন্নত মানের আধুনিক স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ নাই। আমরা গেলে বিশেষ করে এখানে নারীরা খুব অবহেলিত, তাদেরকে অবজ্ঞা করা হয়, তাদের বিভিন্ন ধরনের অত্যাচার ইফটিজিং এবং তাদেরকে আপনার ধর্ষণ করা হয়। আমরা নারীদের জন্য আলাদা কর্মসংস্থান করব, নারীদেরকে আমরা সব দিক থেকে নিরাপত্তা দেব, কারণ নিরাপত্তা না থাকলে তাহলে তো কিছুই হয় না। এই জায়গাটা সবচেয়ে এই জন্য অবহেলিত। আমরা আসলে আমরা কথা কাজে মিল রেখে ইনশাল্লাহ এখানে শ্যামপুর কদমতলী ঢাকা 4-এ হাত পাকার প্রার্থী আমি মাদানী ইনশাল্লাহ ওয়াদা দিচ্ছি আপনাদের মাধ্যমে এই এলাকার জনগণকে ইনশাল্লাহ এটা আমরা নিরাপদ এলাকা এবং কল্যাণময় এলাকা, শান্তিময় এলাকা গড়ে তুলব ইনশাল্লাহ। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবো ঢাকা জেলায়। পরবর্তীতে আমরা আরও নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। নির্বাচন ও গণভোট নিয়ে
সেনা সদরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সভা অনুষ্ঠিত হয়েছে। হেলমেট অডিটোরিয়ামে প্রধান উপদেষ্টা পৌঁছলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাকে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল SM কামরুল হাসান। এ সময় আসন্ন নির্বাচনে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত এবং সুষ্ঠু করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের জন্য দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। জামায়াতের সাথে বন্ধুত্ব চাওয়া অথবা নির্বাচন সামনে রেখে নতুন করে বিদেশি কূটনীতিকদের দৌড়ঝাঁপকে ভালো চোখে দেখছেন না আন্তর্জাতিক সম্পর্ক ও রাজনীতি বিশ্লেষকরা। তারা মনে করেন এই ধরনের তৎপরতা আরেকটি দেশের নির্বাচন প্রভাবিত করতে চাওয়ার প্রবণতা। বিদেশি কূটনীতিকদের এই ধরনের তৎপরতা রাজনীতিকদেরই রুখে দেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকেরা। 22শে জানুয়ারি বাংলাদেশ নিয়ে গুরুত্বপূর্ণ এক প্রতিবেদন করে ওয়াশিংটন পোস্ট। এতে বলা হয় 24শে রাজনৈতিক পট পরিবর্তন এবং ছাত্র রাজনীতিতে প্রভাব বৃদ্ধির প্রেক্ষাপটে ওয়াশিংটন এখন জামায়াতকে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার বিবেচনা করছে। মার্কিন কূটনীতিকদের ধারণা আগামী নির্বাচনে বড় ধরনের সাফল্য পেতে পারে জামায়াত। এই পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখে দলটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বা বন্ধুত্ব স্থাপনের ইঙ্গিত দিচ্ছে যুক্তরাষ্ট্র। ঢাকায় 5 নারী সাংবাদিকের সঙ্গে অফ দ্য রেকর্ড আলাপচারিতায় এসব কথা বলেন মার্কিন এক কূটনীতিক। এরই মধ্যে কুমিল্লায় এক জনসভায় জামাতের এক নেতা দাবি করেন, ক্ষমতায় আসতে ভারতের সাথে চুক্তি করেছে বিএনপি। আমরা যে নির্বাচন দেখব সেটি অতীতের ব্যর্থ নির্বাচনগুলিরই পুনরাবৃত্তি করব। রাজনীতিতে বিদেশ টেনে আনা সবসময় এদেশের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে যুক্তরাষ্ট্রের জন্য এ ধরনের ঘটনা নতুন নয় বলেই মনে করেন তারা। আমেরিকার পক্ষে এই ধরনের কথা বলা বা এক ধরনের প্যাট্রোনাইজিং ভাব, এবং আমি জানি সবকিছু, তোমরা কিছু জানো না, ল্যাঙ্গুয়েজ তো ওরকম ছিল। ডিপ্লোম্যাটিক্যালি এটা আমেরিকার জন্য একেবারেই খুবই নর্মাল, এইভাবেই তারা কথা বলেন। পলিটিক্যালি এটা ব্যাকফায়ার করবে কিনা, পলিটিক্যালি এটা জনগণ কিভাবে নিবে সেটা দেখার বিষয়। কিন্তু এই ধরনের বক্তব্য নির্বাচনকে প্রভাবিত কতটা করতে পারে এবং এখতিয়ার আছে কিনা আরেকটি দেশের, প্রত্যক্ষ ইন্টারফারেন্স আমরা লক্ষ্য করেছি। এবং বাংলাদেশেও গত অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা এখন আর খুব বেশি যে গোপনীয় বিষয় তা নয়। প্রভাব তো হয়তো কিছুটা ফেলবে। জনগণ কতটা সম্পৃক্ত হবে তার চেয়ে বড় হলো যে আন্তর্জাতিক সমর্থন কোন দল কতটা পাচ্ছে সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। জনগণকে এ বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ তাদের। জনগণ যথেষ্ট সচেতন, সে তার বিবেচনায় এটাকে সে চিন্তা ভাবনা করবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। মাঘের মাঝামাঝি শীতের তীব্রতা কিছুটা কমলেও রাত যত গভীর হয় শীতের অনুভূতিও তত তীব্র হচ্ছে। দিনে তাপমাত্রা বেশি, রাতে কম, আর এই তারতম্যে ছড়িয়ে পড়ছে অসুখ বিসুখ। চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও গত 3 দিন ধরে আবারও শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর এবং ছিন্নমূল মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিকাজ। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 11.9 ডিগ্রি সেলসিয়াস, আর এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 93%। এদিকে উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। জেলায় গত 3 দিন ধরেই তাপমাত্রা প্রায় অপরিবর্তিত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে উত্তাল মিনেসোটার রাজপথ। রাজ্য থেকে ইমিগ্রেশন এজেন্টদের প্রত্যাহারের দাবি আবারও জানিয়েছেন রাজ্যের গভর্নর টিম ওয়ালস। স্থানীয় সময় শনিবার মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টের গুলিতে এক মার্কিন নাগরিক নিহত হওয়ার পর শহরে ব্যাপক প্রতিবাদ এবং রাজনৈতিক উত্তেজনা বেড়েছে। ট্রাম্প বিরোধী স্লোগানে রাস্তায় অবস্থান নেন আন্দোলনকারীরা। অভিবাসন কর্মকর্তার গুলিতে নিহতের ঘটনা অত্যন্ত নিন্দনীয় মন্তব্য মিনেসোটা গভর্নর টিম ওয়ালস। ট্রাম্প প্রশাসনের ফেডারেল ইমিগ্রেশন এজেন্টদের রাজ্য থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। নাগরিক অধিকার এবং মানবিক নেতারা তদন্ত এবং জবাবদিহিতা দাবি করছেন। নিজেরা বিশ্বকাপ খেলে বাংলাদেশকে বয়কটে প্ররোচিত করেছে পাকিস্তান, এমনটা মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার এবং কোচ মদন লাল। নিরাপত্তাজনিত কারণে ভারতে বাংলাদেশের বিশ্বকাপ না খেলাটা বোকামি। ভারতে থাকা বাংলাদেশিরা নিজ দেশ থেকেও ভারতে বেশি নিরাপদে আছে বলে দাবি করছে দেশটির সাবেক ক্রিকেটার আতুল ওয়াসান। ভারতীয় গণমাধ্যম ANI-কে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেন তিনি।
টি-20 বিশ্বকাপে প্রথমবারের মতো খেলছে না বাংলাদেশ। দেশের পাশাপাশি এ নিয়ে সরগরম বিশ্বের ক্রিকেটাঙ্গন। এরই মধ্যে ভারতের সাবেক 2 ক্রিকেটার দিলেন ভিন্ন এক মন্তব্য। ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ মদন লাল ভারতীয় গণমাধ্যম ANI-কে বলেছেন, বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশকে ভুল বুঝিয়েছে পাকিস্তান। তিনি বলেন, আইসিসির সভায় মাত্র 2 ভোট পেয়েছে বাংলাদেশ, একটি নিজেদের এবং অপরটি পিসিবির। পাকিস্তান ঠিকই বিশ্বকাপ খেলবে, কিন্তু বাংলাদেশ আর খেলছে না, যা বাংলাদেশের আগেই বোঝা উচিত ছিল। পাশাপাশি আইসিসির ইভেন্টে অংশগ্রহণ না করা পরবর্তীতে আরও সমস্যা তৈরি করবে বাংলাদেশের ক্রিকেটের জন্য, এমনটাই মনে করছেন এই সাবেক ক্রিকেটার ও কোচ। ভারতের আরেক সাবেক ক্রিকেটার আতুল ওয়াসান করেছেন আরও বিস্ফোরক মন্তব্য। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ভারতে না খেলা সম্পূর্ণ বোকামি বলে মনে করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, এমন নিষেধাজ্ঞাই প্রাপ্য ছিল বাংলাদেশের। বাংলাদেশ সব ধরনের নিষেধাজ্ঞার যোগ্য। নিরাপত্তার কারণে ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়া বোকামি। ভারতে 20 লাখ বাংলাদেশি আছে, যারা বাংলাদেশ থেকেও ভারতে বেশি নিরাপদ। বাংলাদেশকে এমনিতেও আমরা প্রতিযোগী প্রতিপক্ষ মনে করি না। পাকিস্তান চাবি ঘুরিয়ে বাংলাদেশকে দিয়ে এমনটি করিয়েছে। এখন নিজেরাই বিশ্বকাপ খেলবে, বাংলাদেশকে কেউ মিস করবে না। বাংলাদেশ ইজ গট দ্য আইডেন্টিটি ইন ওয়ার্ল্ড স্পোর্টস বিকজ অফ देयर ক্রিকেট টিম। ভারতের সাবেক ক্রিকেটারদের এমন মন্তব্য নিন্দনীয় তো বটেই, কিন্তু আসলেই কি সব বিবেচনা করে নিজেদের বিশ্বকাপ থেকে সরিয়েছে বাংলাদেশ? আসলেই কি হুমকির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ? সে উত্তর মিলবে সময়ের কাছে। নাইম হামিদ, ডিবিসি নিউজ। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।